হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এডুসাল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় স্কুলটি সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। না, আমাদের এখানে দ্বিতীয় গল্পে কি দেওয়া আছে? না, এ ফেট অন ফিট, এই গল্পটি দেওয়া আছে। তাহলে চলো প্রথম প্রশ্ন দেখি কি বলেছে, যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। মানে এখানে 4টে করে অপশান দেওয়া আছে, প্রত্যেকটির একটি করে উত্তর হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি। তেনজিং নোরগে ওয়াজ এ ক্লাইম্বার অফ। তেনজিং নোরগে কোথাকার ক্লাইম্বার ছিল? ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইন্ডিয়া না সুইজারল্যান্ড? অবশ্যই ইন্ডিয়ার হবে। আচ্ছা, তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? হেয়ার এভারেস্ট রেফার টু অ্যান হিল, মাউন্টেন, সামিট না এক্সপিডিশন? তাহলে এভারেস্টকে এখানে কি বলা হয়েছে? পাহাড়, মাউন্টেন মানে পর্বত, সামিট মানে হচ্ছে শৃঙ্গ বা চূড়া, এক্সপিডিশন মানে অর্থাৎ অভিযান। তাহলে আমরা এখানে কি জানি? দেখো, হেনরি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। তাহলে কি হচ্ছে? রিচ দ্য সামিট। সামিট কথার অর্থ হলো শৃঙ্গ। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার তারপরে প্রশ্ন দেখো, যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। মানে উপরে টেক্সট থেকে নিয়ে তোমার এই উত্তরগুলো লিখতে হবে। প্রথম প্রশ্ন কি বলেছে? যে হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট ড্যাশ। হিলারি এবং নোরগে ওই চূড়াতে, দ্য সামিট মানে হচ্ছে চূড়া, চূড়াতে পৌঁছেছিল কখন? না, দেখো, অফ দ্য মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM। মানে ওই মাউন্ট এভারেস্টে কখন পৌঁছেছিল? না 11:30টার সময়, সকালবেলা। দেখো এখানে লেখা আছে অ্যাট দ্য 11:30 AM হেনরি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। আমি এটাকে একটু সাজিয়ে লিখেছি, অফ দ্য মাউন্ট এভারেস্টে গেছিল অ্যাট 11:30 AM। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলেছে? দে স্পেন্ট দেওয়ার টাইম টেকিং। তারা তাদের সময় অতিবাহিত করেছিল ড্যাশ। তারা তাদের সময় অতিবাহিত করেছিল কীভাবে? ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। ছবি তুলে এবং সুন্দর দৃশ্য দেখে তারা আনন্দ উপভোগ করছিল। যেমন এখানে লেখা আছে, দেখো, যে দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। ঠিক আছে, তারপরে সিয়েরটা কী বলেছে? দেখো, হেনরি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নোরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। মানে হেনরি চেয়েছিল হাত মেলাতে, কিন্তু নোরগে তার বদলে তাকে জড়িয়ে ধরেছিল, তাই তো? এই যে দেখো এখানে লেখা আছে, হেনরি রিচড আউট টু শেক নোরগেজ হ্যান্ড বাট নোরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। মানে হিলারি হাত মেলানোর জন্য নোরগের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু নোরগে তার বদলে কি করলো? না তাকে জড়িয়ে ধরলো। ঠিক আছে, এবার তারপরে কি বলেছে? এবার সিয়ের দাগের প্রশ্নগুলো দেখো। সিয়ের দাগের প্রশ্নগুলোতে কি বলেছে? যে ট্রু আর ফলস করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে? দে স্টার্টেড গেটিং ডাউন অ্যাট 11:45 AM। তারা উপর থেকে নিচে নামতে লাগলো 11:45 AM। তাই তো? তাহলে তোমরা বলো এটা ভুল না ঠিক? তাহলে 11:45 দেখো তোমরা এখানে দেখো, এরা পৌঁছেছিল কখন? 11:30টার সময়, কিন্তু এরা টাইম কতক্ষণ ধরে কাটিয়েছিল? টু ম্যান এনজয়েড অনলি 15 মিনিট। কতক্ষণ ধরে? না 15 মিনিট ধরে। তাহলে তোমরা 30-এর সাথে 15 যোগ করলে হচ্ছে কত? তাহলে 30-এর সাথে 15 যোগ করলে হচ্ছে 45। তাহলে 45 হলে কত হবে? 11:45। তাহলে এটা হবে কি? না এটা হবে ট্রু, যে তারা 45 মিনিট ধরে, 45 মিনিট তারা 15 মিনিট ওই পাহাড়ের চূড়াটাই ছিল কিছুক্ষণ, তারপর তারা নামতে শুরু করেছিল। দে স্টেড দ্য সামিট ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। তারা সেই চূড়াতে অল্প কিছুক্ষণের জন্য ছিল, কারণ তাদের অক্সিজেনের পরিমাণ খুব অল্প ছিল। তাহলে দেখো এটা কি বলেছে? এই যে দ্য টু ম্যান এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। মানে এই বিশ্বের সবথেকে উঁচু জায়গায় এই দুজন মিলে 15 মিনিট ধরে আনন্দ করেছিল, বিকজ দে আর লো অক্সিজেন সাপ্লাই। তাদের অক্সিজেনের পরিমাণ আরও কম ছিল। যদি একটু বেশি অক্সিজেন থাকতো তাহলে নিশ্চয়ই তারা একটু বেশি থাকতো। এখনও কম রয়েছে বলে তার জন্য তারা কী করলো? না নেমে গেছিলো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে উত্তর কী হবে? তাহলে আমাদের এখানে উত্তর হবে ট্রু। ঠিক আছে, লো অক্সিজেনের জন্য তারা নেমে গেছিলো। আচ্ছা, এবার তারপরে এগুলো দেখি কি বলেছে। হোয়েন দেয়ার 30 মিনিটস ওয়ার আপ। যখন তাদের 30 মিনিট শেষ হয়ে গেছিলো, হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। যখন তারা 30 মিনিট কাটিয়ে ফেলেছিল, তারপর হিলারি আর নোরগে তারা পাহাড়ের নিচে পর্বতের নিচে চলে এসেছিল। এটা কি সত্যি না মিথ্যা? তারা ছিল কত মিনিট? এখানে আমরা দেখলাম কত মিনিট?
30 মিনিট আর 15 মিনিট, তাহলে তারা কতক্ষণ ছিল? এই যে দেয়ার ওয়ার 15 মিনিটস ওয়ার আপ, মানে তারা কতক্ষণ ছিল না উপরে? 15 মিনিট ছিল। তারপরে হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, পর্বত থেকে নেমে গেছিলো। তাহলে কি এটা এখানে কত দিয়েছে? ওখানে তো দেখাচ্ছে 15 মিনিট, এখানে দেখাচ্ছে কত? 30 মিনিট। তাহলে কি এটা সত্যি? এটা না, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে এটা কি হবে? এটা হবে ফলস। ঠিক আছে, তারপরটা কি বলেছে? দ্য এক্সপিডিশন ওয়াজ আন্ডার দ্য লিডারশিপ অফ হান্ট। এক্সপিডিশনটা অর্থাৎ এই অভিযানটা ছিল কার কার কোন নেতার? লিডার কথা অর্থ হলো নেতা। কার আন্ডারে হয়েছিল? না, হান্টের আন্ডারে। তাহলে এটা কি সত্যি? দেখো একবার। তাহলে out of the all climbers of the expedition, only 4 would get the chance to make an attempt to reach the summit. Hunt, the team leader, কে ছিল? না, হান্ট হচ্ছে টিম লিডার। তাহলে এটা সত্যি। তাহলে এটা হবে কি? তাহলে আমাদের এই উত্তরটা হবে, ট্রু। আচ্ছা, তারপর প্রশ্ন কি বলেছে? দ্য ফার্স্ট টিম ক্লাইম্বড 300 ফিট মোর দ্যান দ্য হাইট অফ দ্য এভারেস্ট। মানে প্রথম দলটি 300 মিটার গেছিল মোর দ্যান দ্য হাইট অফ মাউন্ট এভারেস্ট, মানে পাহাড়ের এই মাউন্ট এভারেস্ট, এই পর্বতের থেকেও তারা 300 মিটার উপরে গেছিল। পর্বতের থেকেও তারা 300 মিটার উপরে কী করে যাবে? এটা তো পসিবলই নয়। তাহলে এই উত্তরটা কী হবে? না, এই উত্তরটা হবে ফলস। বুঝতে পেরেছো? তার কারণ এখানে লেখা আছে যে 2 men made it up to 300 feet short of the summit। মানে দুজন মানুষ গেছিল কতটা দূরত্ব? না, 300 ফুট দূরত্ব অফ দ্য সামিট, মানে ওই পর্বতের চূড়া থেকে কতটা মিটার দূরে, কত ফুট দূরে? না, 300 ফুট দূরে। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, হু ফেসড ব্যাড ওয়েদার অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড দেন। কারা খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছিল এবং কি হয়েছিল তারপরে? তাহলে কারা খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছিল? না, ফার্স্ট টিমের মধ্যে কে কে ছিল? না, ফার্স্ট টিমের মধ্যে কে কে ছিল? টম বোর্ডেলেন আর কে ছিল? চার্লস ইভান্স। ঠিক আছে, তোমাদের জন্য আমি উত্তরটা এখানে খাতায় লিখে নিয়েছি, ভালো করে দেখো যে টম বার্ডেলেন অ্যান্ড চার্লস ইভান্স ফেসড ব্যাড ওয়েদার। টম বার্ডেলেন এবং চার্লস ইভান্স সম্মুখীন হয়েছিল খারাপ ওয়েদারের। অ্যাজ দ্য রেজাল্ট, তার ফলস্বরূপ, দে ওয়্যার ফোর্স টু টার্ন ব্যাক, তারা ফিরে আসতে বাধ্য হয়েছিল। আফটার রিচিং আ পয়েন্ট অ্যাবাউট 300 ফিট শর্ট অফ দ্য সামিট, যে শিখরের থেকে 300 মিটার কাছ থেকে তারা ফিরে আসতে বাধ্য হয়েছিল। বুঝতে পেরেছ? এবার তারপরে প্রশ্ন কি বলেছে? তারপরে হচ্ছে গ্রামার আর ভোকাবুলারি। ঠিক আছে, গ্রামারে কি বলেছে? যে অপোজিট ওয়ার্ড লিখতে হবে। পোর, রিচ কি হবে? রিচের উত্তর হবে পোর। ঠিক আছে, রিচ মানে হচ্ছে বড়লোক, পোর মানে গরিব। অ্যাঙ্গার্ড মানে হচ্ছে রাগী। কামড, CALMED, কামড মানে হচ্ছে কি? না, শান্ত। ঠিক আছে, তারপরে 3 দাগেটা কি বলেছে? জেন্ডার পাল্টাতে হবে, অর্থাৎ লিঙ্গ পাল্টাতে হবে। ঠিক আছে, এখানে কি বলেছে? ব্রাদার মানে হচ্ছে ভাই, সিস্টার, তাহলে এটা হচ্ছে পুরুষ লিঙ্গ, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে ব্রাদার, তার অপোজিট, তার জেন্ডারে কি হবে? যে পাল্টালে সিস্টার। কিং, রাজা, তাহলে তার জেন্ডার চেঞ্জ করলে কি হবে? কুইন, রানী। তারপর হচ্ছে গুজ মানে কি? হাঁস, এটা হচ্ছে গুজ মানে, তাহলে হচ্ছে কি? পাতিহাঁস। তাহলে এটা কি হবে? গুজ কি হবে? জেন্ডার। ঠিক আছে, এই জেন্ডারের স্পেলিংটা কিন্তু একটু দেখবে, এটা GANDER, জেন্ডার, এটা কিন্তু অন্য। ঠিক আছে, এটার সাথে গুলিয়ে ফেলো না, GENDER, এটার সাথে এটা গুলিয়ে ফেলো না। ঠিক আছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর এন এর সাথে তোমাকে দুটোর মধ্যে লিখতে হবে একটা। তাহলে এরোপ্লেনের আগে কি হয়? এরোপ্লেনের আগে অ্যান হয়, অ্যান এরোপ্লেন। ঠিক আছে, তারপর স্টোনের আগে কি হয়? স্টোনের আগে হয় স্টোন। ঠিক আছে, এবার তারপরে কি বলেছে? আন্ডারলাইন দ্য প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রেডিকেট আমাকে দাগাতে হবে, তাহলে সোজা জিনিস, এটা এই জিনিসটা সব থেকে সোজা। তাহলে প্রেডিকেট কোন জিনিসটাকে বলে? প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট বাদে পুরো বাকি যেটা থাকবে সেইটাকে বলবে প্রেডিকেট।
এইটা হচ্ছে প্রেডিকেট। আর যদি সাবজেক্ট বলতে যাও তাহলে হচ্ছে যে দ্য কয়েন, এই দ্য কয়েনটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তোমাদের এখানে দ্য কয়েন বলেনি, অর্থাৎ মানে সাবজেক্ট কথাটা বলেনি, তাই তোমরা দ্য কয়েন দাগাবে না, তোমাদের বলেছে প্রেডিকেট করতে, তাই এটার তলায় দাগ দিয়ে দিলাম। এবার তারপরটা কি বলেছে, 6টা দেখো, রাইট অ্যান্সার চয়েস করতে হবে। মাই সিস্টার, আমার বোন কি এম না ইজ, মাই সিস্টার আছে তাহলে আমার বোন কি ইজ মানে হচ্ছে হয়, প্লেয়িং, মাই সিস্টার ইজ প্লেয়িং। আয়ের পরে কি বসে সবসময়, আয়ের পরে এম বসে, আই এম রিডিং, আমি পড়ছি। ঠিক আছে, তারপরে রাইটিং স্কিল আছে, রাইটিং স্কিলটা কি আছে, রাইট টু সেন্টেন্স, দুটো লাইন লিখতে হবে অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দুটো লাইন লিখতে হবে উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস, এই নিচে যে হিন্টস দেওয়া আছে সেই হিন্টস দিয়ে। কি হিন্টস দেওয়া আছে, হু ইজ রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুর কে, দ্য রক্ষাবন্ধন ইন 1905 মানে হচ্ছে 1905 সালে এটা কি করেছে না, রক্ষাবন্ধন শুরু হয়েছে। অ্যান্ড ফেস্টিভ্যাল ব্রাদারহুড অর্থাৎ ফেস্টিভ্যাল কথা হচ্ছে উৎসব, কিসের না, ভ্রাতৃত্বদয়ের। অ্যান্ড কমিউনাল হারমোনি মানে হচ্ছে সাম্প্রদায়িক মেল, অর্থাৎ সমস্ত সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন। ঠিক আছে, এইটা তোমাদেরকে খাতায় দেখাচ্ছি না, এটা আমি তোমাদেরকে স্লাইডে দেখাবো। ঠিক আছে, চলো তাহলে আমরা স্লাইডে এইটার উত্তরটা দেখি। তাহলে আমরা চলে এসেছি স্লাইডে। চলো আমরা তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে দুটো লাইন জেনে নিই। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে দুটো না 4টে লাইন লিখেছি, সহজ ভাষায় লিখেছি, তোমরা সবাই 4টেই লিখবে, দুটো লিখবে না, চেষ্টা করবে একটু বেশি লেখার। ঠিক আছে, দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ফেমাস ইন্ডিয়ান পোয়েট অ্যান্ড রাইটার। রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন বিখ্যাত কবি এবং লেখক। নাকি কোথাকার না ভারতীয়। হি ওয়াজ বর্ন ইন কলকাতা, ইন্ডিয়া। সে কোথায় জন্মগ্রহণ করেছিল না, ভারতের কলকাতা শহরে জন্মগ্রহণ করেছিল। তারপরটা কি বলেছে, ইন 1905 হি হি স্টার্টেড সেলিব্রেটিং রক্ষাবন্ধন টু ব্রিং পিপল টুগেদার। সে 1905 সালে সে শুরু করেছিল কি না, রাখি বন্ধন শুরু করেছিল সমস্ত মানুষকে একত্রিত করার জন্য। আচ্ছা তোমরা এখন রাখি রাখি পরায় কে? যেমন এখন দিদিরা ভাই বা দাদাকে, কিংবা বোনেরা দাদাকে বা তার ভাইকে পরায়। ঠিক আছে, কিন্তু তখনকার দিনে সবাই সবাইকে রাখি পরাতো। আচ্ছা তারপরে লাইন কি, হি ওয়ান্টেড টু প্রমোট ব্রাদারহুড, ফ্রেন্ডশিপ অ্যান্ড হারমোনি অ্যামং অল পিপল। সে সমস্ত মানুষ সমস্ত মানুষের মধ্যে সে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব যাতে সবার মধ্যে বজায় থাকে তার জন্য এই রাখি বন্ধনটা শুরু করেছিল। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের দিন।